বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত ইংরেজি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ক্লাস করব, অর্থাৎ ইংলিশ গ্রামারের যেটা সবচাইতে কঠিন হিসেবে যারা স্টুডেন্টরা মনে করে থাকে যে গ্রামাটিক্যাল আইটেমটা, সেটা হচ্ছে ন্যারেশন। আসলে ন্যারেশন আমি মনে করি যে যদি ইংলিশের গ্রামাটিক্যাল আইটেমগুলো প্রাথমিক যেগুলো জানা দরকার সেগুলো যদি ভালো জানা থাকে, যেমন নাম্বার, পারসন, সেন্টেন্স এবং টেন্স, এই বিষয়গুলো যদি শিক্ষার্থীদের ভালো মতো জানা থাকে তাহলে ন্যারেশনে কখনো তাদের সমস্যা হয় না। তাই ন্যারেশনে আমি সবসময় শিক্ষার্থীদের অ্যাডভাইস করব তারা যেন ন্যারেশন শেখার আগে অন্যান্য গ্রামাটিক্যাল আইটেম অর্থাৎ বেসিক গ্রামাটিক্যাল যেগুলো সেগুলো যেন শেষ করে, তাহলে ন্যারেশনটা তাদের কাছে অত্যন্ত সহজবোধ্য এবং ইজি হয়ে আসবে। তো এখন ন্যারেশন জানতে হলে আমাদেরকে মূলত কি কি জানতে হবে সেটা আমি অলরেডি বলে ফেলেছি। নাম্বার, পারসন, সেন্টেন্স এবং টেন্স, এই বিষয়গুলো আমাদের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে কাজে লাগবে। তাই এই গ্রামাটিক্যাল আইটেমগুলো সম্পূর্ণ শেষ করার পরে ন্যারেশন শুরু করবে, তাহলে ন্যারেশনে কোনো অসুবিধা থাকবে না। তাহলে কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। এখন আমরা প্রথমত জানবো ন্যারেশন কথাটার অর্থ কী। ন্যারেশন হচ্ছে উক্তি, অর্থাৎ একটা কথা বা একটা কথা বলার একটা ধরন বা একটা নির্দিষ্ট কোটেশনের মধ্যে যে সমস্ত বাক্য থাকে এগুলোকে আমরা উক্তি হিসেবে বিবেচনা করি। অর্থাৎ অমুকে এই বলেছে, তমুকে এই বলেছে, অর্থাৎ একটা ব্যক্তির কথা যখন আমরা কোটেশন মার্কের মধ্যে রেখে দিই তখন সেটাকে একটা উক্তি হিসেবে আমরা বিবেচনা করি। তো এক্ষেত্রে ন্যারেশন হচ্ছে আমরা ন্যারেশন বা উক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়, এটা আমরা লিখেছি। সেটা কি? ডিরেক্ট। প্রথমটা হচ্ছে ডিরেক্ট, এরপর হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট কথার অর্থ হচ্ছে প্রত্যক্ষ আর ইনডিরেক্ট হচ্ছে পরোক্ষ। তাহলে ন্যারেশনকে আমরা জানলাম দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট। তাহলে ডিরেক্ট থেকে আমরা কিভাবে ইনডিরেক্টে একটা উক্তিকে চেঞ্জ করব সেটা জানতে হলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। তার জন্য আমি দুটো সারণী বোর্ডে লিখে দিয়েছি। একটা হচ্ছে এই সারণী আর একটা হচ্ছে এই সারণী। এই দুটো সারণী বা দুটো টেবিল যদি তোমাদের খাতায় নোট করে নাও তাহলে আশা করি ন্যারেশন সম্পর্কে বেসিক যে নলেজটা সেটা তোমাদের অর্জন হবে এবং ন্যারেশন নিয়ে আশা করি আগামীতে কোনো ক্লাসে আর ভোগান্তি হবে না এবং খুব সহজবদ্ধভাবে সহজে ন্যারেশন বিষয়ে তোমরা আগাতে পারবা। তাহলে প্রথম চার্টটা কি? আমরা প্রথমে এখানে লিখেছি একটা ন্যারেশনকে চেঞ্জ করার 5টা ধাপ, অর্থাৎ প্রত্যক্ষ বাক্য থেকে বা প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে যখন আমরা পরিবর্তন করব তখন আমাদের কি কি ধাপ অনুসরণ করতে হবে। যেমন আমরা এখানে একটা বাক্য লিখে দিয়েছি, প্রথমে আমি ন্যারেশন সম্পর্কে একটু পরিচয় দিই, তারপর আমরা কিভাবে চেঞ্জ করব সেই বিষয়টা বুঝাবো। ন্যারেশন এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা উদাহরণ দেওয়া আছে, হি সেইস আই অ্যাম হ্যাপি। এখানে দেখা যাচ্ছে হি সেইস এটা প্রথম অংশ, আর কমা এবং ইনভার্টেড কমার মাঝখানে যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে আই অ্যাম হ্যাপি। তাহলে এই দুটো অংশকে, বাক্যের এই টোটাল সেন্টেন্সের দুটো অংশকে দুটা নামকরণ করা হয়। প্রথম অংশকে বলা হয়, প্রথম অংশ থেকে কমা পর্যন্ত যে যে অংশটা এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটুকু থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ বিষয়টা ক্লিয়ার হলে এই চেঞ্জ করার ধরনগুলো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তাহলে আমরা কি বললাম? হি সেজ, এখানে হি সেজ অর্থাৎ কমা পর্যন্ত, এরপর অবজেক্ট আরও কিছু থাকতে পারে। এক্ষেত্রে আমি অবজেক্ট দিইনি যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, বেসিক বিষয়টা আমরা জানবো তারপর সামনের দিকে আগাবো। তাহলে হি সেজ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এখানে সেজ হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর কমা ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটুকু রয়েছে এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এখন এই দুটা বিষয়কে আমরা চেঞ্জ করতে পারলেই মূলত একটা ন্যারেশনকে চেঞ্জ করা হবে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে করব সেটা আমরা সহজে বুঝতে পারবো। যেমন আমরা যদি এই বাক্যটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের 5টা ধাপ অনুসরণ করতে হবে। শুধু এটা নয়, প্রত্যেকটা সেন্টেন্সকে যখন আমরা চেঞ্জ করব ন্যারেশন হিসেবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন মূলত আমাদের এই 5টি ধাপ অনুসরণ করতে হবে। কোন 5টি ধাপ? এক, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। প্রথমে এই যে আমি পরিচয় করে দিলাম রিপোর্টিং ভার্ব কি, হি সেজ, এই সেজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এই সেজটাকে প্রথমে পরিবর্তন করতে হবে। তারপর কি করতে হবে? আচ্ছা, তাহলে আমরা পরিবর্তন করে ফেলি। এখানে পরিবর্তনের আবার ধরন আছে, সেটা হচ্ছে সেন্টেন্স অনুযায়ী। এই জন্য আমি প্রথমে বলেছি যে নাম্বার, পারসন, সেন্টেন্স এবং টেন্স এই বিষয়গুলো জানা থাকলে তবেই কিন্তু ন্যারেশন ভালো মতো পারা যাবে। তাহলে আমি সেন্টেন্সই জানি না বা টেন্স কি সেটাই বুঝি না, তাহলে তো ন্যারেশন পারবো না, তাই না? এজন্য আমাদের বেসিক গ্রামাটিক্যালগুলো ভালো জানতে হবে। তাহলে বেসিক গ্রামাটিক্যাল বলতে এই 4টাকে আমি মেন ইন্ডিকেট করেছি, আর বাকি যেগুলো আছে সেগুলো জানতে হবে।
তো এই চারটা আমাদের ন্যারেশনের ক্ষেত্রে বেশি কাজে লাগে, তাই আমি এই চারটিকে বেশি প্রায়োরিটি দিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। এই পরিবর্তনটা হবে আবার 5 ভাবে, প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী এখানে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে। যেমন এখানে রিপোর্টিং ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব যা আছে তাই থাকবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি সেস, তাহলে এটা যা আছে তাই রাখবো আমরা, হি সেস। আচ্ছা, তারপরে কি করব, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট লিখব, দ্যাট। তাহলে হি সেজ দ্যাট। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হি সেজ দ্যাট আই অ্যাম হ্যাপি, তিনি বললেন আমি সুখী। তাহলে এখানে তিনি বললেন আমি সুখী, এখানে তিনি আর আমির মধ্যে একটা মিল রয়েছে, অর্থাৎ তিনি যে ব্যক্তি কথাটা বলছেন ওনাকেই বোঝাচ্ছে আমি দ্বারা, অর্থাৎ আই শব্দটা দ্বারা তাকে ইন্ডিকেট করা হচ্ছে। বিধায় এখানে আয়ের সাথে হি এর একটা সম্পর্ক রয়েছে, বিধায় আমরা আইটাকে চেঞ্জ করে দিয়ে এখন হি লিখব। তাহলে বাক্যটা দাঁড়াবে হি সেজ দ্যাট হি, হির সাথে তো আর এম হয় না, হির সাথে সাহায্যকারী ভার্ব কি হয়, ইজ হয়, হ্যাপি। তাহলে বাক্যটা দাঁড়ালো হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। তাহলে আমাদের এই বাক্যটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা কি কি করলাম, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম। প্রথমে সেস, এটা তো পরিবর্তন হচ্ছে না, অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, এটা প্রথমে আমাদের চিনতে হবে এটা কি সেন্টেন্স। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন করলাম না, অর্থাৎ শেষ ছিল শেষই রয়ে গেছে, এটার কোনো পরিবর্তন করতে হয়নি। আচ্ছা, তাহলে যদি ইন্টারোগেটিভ বাক্য হতো তাহলে রিপোর্টিং ভার্ব কি করতাম, এখানে আস্কড লিখতাম, শেষটা পরিবর্তন হয়ে কি হতো, আস্কড হতো। আবার যদি বাক্যটা যদি ইম্পারেটিভ হতো, আদেশসূচক এরকম হতো, তাহলে এটা পরিবর্তন হয়ে কি হতো, টোল্ড হতো। আবার বেশিরভাগ ক্ষেত্রে টোল্ড, এছাড়াও অন্যান্য আরও অপশান আছে, যেমন আদেশ বুঝালে একরকম, আদেশ উপদেশ বা অনুরোধ বুঝালে একরকম, এগুলোর বিভিন্ন অপশান আছে। তো প্রাথমিকভাবে আমরা টোল্ড হিসেবে এটাকে বিবেচনা করব। ইম্পারেটিভ একটা বাক্য যদি ইম্পারেটিভ হয়, আমি যদি বুঝতে পারি, তাহলে সেটার পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করব, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে টোল্ড ব্যবহার করব। আর যদি অপটেটিভ হয় সেক্ষেত্রে উইশড অথবা প্রেড ব্যবহার করব, এবং এক্সক্লেমেটরি ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করব। তাহলে এটা কিসের নিয়ম বললাম, রিপোর্টিং ভার্বটাকে উঠিয়ে দিয়ে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। তাহলে এটা কিসের লিস্ট, এটা রিপোর্টিং ভার্ব পরিবর্তনের লিস্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে কি বসাবো, ইন্টারোগেটিভ বাক্যর ক্ষেত্রে কি বসাবো, ইম্পারেটিভের ক্ষেত্রে কি লিখবো, এই যে বিষয়গুলো, এগুলো আমি চার্ট আকারে লিখে দিয়েছি। এখানে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে অ্যাসার্টিভের ক্ষেত্রে লিখবো দ্যাট, ইন্টারোগেটিভ বাক্য হলে সেই ক্ষেত্রে লিখবো ইফ, অথবা ডব্লিউএস কোশ্চিন থাকলে সে ডব্লিউএস কোশ্চিনটাই লিখে দেবো, এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে। তাহলে এই কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা এখানে কি লিখেছি, দ্যাট লিখেছি। কেন লিখেছি, কারণ এটা কি ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, তাই আমরা কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখেছি। এখন যদি সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ না হয়ে ইন্টারোগেটিভ হতো, তাহলে আমরা কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি লিখতাম, ইফ অথবা ডব্লিউএস কোশ্চিন থাকলে সেটাই লিখতাম। যেমন হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, এই সমস্ত শব্দ থাকলে আমরা সেটাকে বসিয়ে দিতাম, তখন আর ইফ লিখতাম না। আর যদি এই বাক্যটা যদি কি হতো, যদি ইম্পারেটিভ হতো বা আদেশসূচক হতো, তাহলে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা টু লিখতাম। তাহলে এই যে নিয়মগুলো, অর্থাৎ প্রথমে আমাকে বুঝতে হচ্ছে যে এখানে যে উদাহরণটা দেওয়া থাকবে এটা আসলে কোন রিপোর্টিং ডিরেক্ট স্পিচটা আসলে কি বোঝাচ্ছে, এটা কোন সেন্টেন্সের আওতায় পড়েছে, অ্যাসার্টিভের সেন্টেন্সের আওতায়, নাকি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, নাকি অপটেটিভ, নাকি এক্সক্লেমেটরি। সেন্টেন্স অনুযায়ী এটাকে পরিবর্তনের ধরনটা আমাদের নিয়ে আসতে হবে, অর্থাৎ সেন্টেন্স যেরকম হবে সেইভাবে আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে উদাহরণটা দেখব, তাহলে বাকি সবগুলোর ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না। তাই অ্যাসার্টিভের ক্ষেত্রে কি করলাম, রিপোর্টিং ভার্ব উঠিয়ে দিয়ে আমরা যা ছিল তাই লিখলাম, কারণ অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যা থাকবে তাই বসবে। এখানে আমি লিখে দিয়েছি যা থাকবে তাই, অর্থাৎ রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাই আমরা শেষ ছিল শেষ লিখেছি। এরপর কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা কি লিখবো, দ্যাট, তাই আমরা এখানে দ্যাট লিখেছি। এরপর যেহেতু আয়ের সাথে এখানে হি এর সম্পর্ক, অর্থাৎ আই দ্বারা এখানে হি বোঝাচ্ছে, অর্থাৎ তিনি বললেন আমি সুখী, অর্থাৎ আমিটা কি, এখানে আমিটাই হচ্ছে তিনি, তাই এখানে আমরা আইটাকে পরিবর্তন করে হি লিখেছি। এবং হি এর সাথে যেহেতু সাহায্যকারী ভার্ব এম বসে না, হি এর সাথে কি বসে, বি ভার্ব আমরা জানি তিনটা, এম, ইজ, আর, এগুলো পার্সন অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী
এক একটার সাথে এক একটা বসবে। এই জন্য আমি এখানে লিখে দিয়েছি নাম্বার এবং পার্সন সম্পর্কে জ্ঞান থাকা দরকার। আমি যদি হির সাথে কি সাহায্যকারী ভার্ব বসবে সেটাই না জানি, তাহলে এখানে তো আমি ইজ লিখতে পারবো না। বিধায় এটাও আমাদের জানা দরকার। গ্রামাটিক্যালের এই অপশানগুলো আমাদের জেনে তারপর ন্যারেশন শুরু করা দরকার। তাহলে হির সাথে ইজ হবে, তাই আমরা ইজ লিখেছি এবং শেষের অংশটা হ্যাপি, অবজেক্ট যা আছে তাই রয়ে গেছে। তাহলে আমরা যদি এই অ্যাসার্টিভটা বুঝতে পারি, অ্যাসার্টিভ পরিবর্তনটা বুঝতে পারি, তাহলে বাকি সবগুলো সেন্টেন্স কিন্তু এই আদলে আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা কি কি নিয়ম ফলো করলাম? 1 নম্বরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম, তারপর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে তারপর সেখানে যা বসবে সেন্টেন্স অনুযায়ী সেটা বসালাম। এরপর রিপোর্টিং স্পিচের সেন্টেন্সটাকে আমরা পরিবর্তন করলাম, অর্থাৎ সেন্টেন্সটা কি ছিল? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল। এই যে এখানে আমাদের টেন্স দরকার হচ্ছে, অর্থাৎ কি এখানে যে রিপোর্টেড স্পিচ, যেটা রিপোর্টেড স্পিচ কতটুকু? আই অ্যাম হ্যাপি, এই অংশটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা আছে ওই টেন্সে থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিটেই থাকবে। অর্থাৎ আমাদের রিপোর্টিং ভার্ব আগে দেখতে হবে। রিপোর্টিং ভার্ব যদি কি হয়, রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তন কখন হবে? যদি রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট ইনডেফিনিটে থাকে, বা অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এই ধরনের থাকে, তাহলে আমরা এখানে রিপোর্টেড স্পিচটাকেও পরিবর্তন করে দেবো। সেটা আমি সামনের ক্লাসে আরও যখন ডিপভাবে আমরা বিষয়টা জানবো, অর্থাৎ ন্যারেশন সম্পর্কে আরও গভীরভাবে যখন আমি বুঝাবো, তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আজকে শুধু বেসিক ন্যারেশনকে কীভাবে আমরা পরিবর্তন করব তার একটা বেসিক নলেজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে কি করব? রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন করব। তাই রিপোর্টেড স্পিচের পার্সন কি ছিল? এখানে আই ছিল, আইটাকে আমরা পরিবর্তন করে কি করেছি? হি করেছি। তাহলে এই যে আমরা 4 নম্বর নিয়মটা ফলো করেছি। তারপর 5-এ কি বলা হচ্ছে? নৈকট্য বা দূরত্ব সূচক শব্দ পরিবর্তন করতে হবে। তা এখানে আমাদের এই ধরনের শব্দ নেই, তাই আমাদের পরিবর্তন করতে হয়নি, যা আছে তাই বসিয়েছি। কিন্তু যদি এরকম থাকতো, শেষের অংশ যদি নাও থাকতো, তাহলে কিন্তু এখানে কি হতো? দেন হতো। নাও থাকলে দেন, হ্যাঁ, এরকম আরও অনেক শব্দের লিস্ট আছে, তালিকা আছে, আমি এগুলো তোমাদেরকে লিখে দিব যে কোন শব্দের ক্ষেত্রে কিভাবে আমরা নৈকট্য বোঝালে বা দূরত্ব সূচক শব্দ বোঝালে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমি লিখে দেব। তাহলে ন্যারেশন সম্পর্কে একটা প্রপার সম্পূর্ণ একটা জ্ঞান অর্জন হবে। ন্যারেশন একেবারে সহজ। আশা করি সামনের ক্লাস যেটা আমি করাবো, এই ক্লাসে যদি তোমরা অ্যাটেন্ড থাকো, ক্লাসটা যদি মনোযোগ সহ দেখো, তাহলে ন্যারেশন সম্পর্কে একটা প্রপার নলেজ তোমাদের অর্জন হবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে ন্যারেশনের ক্লাস এ পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।